সব বিজয় মঞ্চের চিৎকারে আসে না, কিছু বিজয় আসে নিঃশব্দ কৌশলে কিংবা একটুখানি স্মিত হাসিতে। কথা মিটিংটা হলো কেন, ইন্ডিয়া হঠাৎ করে রাজি হলো কেন? প্রথমত ইন্ডিয়ার মনোভাব এতটা পজিটিভ ছিল না। এর পেছনে কি অন্য কোনো শক্তি কাজ করেছে, অন্য কোনো ঘটনা কাজ করেছে? এটা কিন্তু একটা প্রশ্নই হয়ে থাকবে। কেউ কেউ বলার চেষ্টা করছেন এর পেছনে আমেরিকা একটা ভূমিকা রেখেছে। এই কদিন আগে ফেব্রুয়ারি মাসের শেষে যখন সেনাপ্রধান কড়া গলায় বললেন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না, সেদিন থেকে যখন বললেন যে এনাফ ইজ এনাফ, যখন বললেন যথেষ্ট হয়েছে, সেদিন থেকে হাওয়া কি গরম হয়নি? নিশ্চয়ই হয়েছে, আপনি বলতে বাধ্য। আমরা অনেকেই বলার চেষ্টা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ভারতের কাছে নতজানু হতে যাচ্ছেন, কেন তাকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতেই হবে। কিন্তু এই বৈঠকের পর আমরা সবাই যেটি এখন বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যা চিন্তা করেন, যা কল্পনা করেন, সেটি অনুধাবন করা বা সেটি কল্পনা করা বা তার ধারের কাছে যাওয়ার ক্ষমতা আমাদের মতো ইউটিউবার্সের দূরের কথা, এই বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বা রাজনীতিবিদদের সেটি নেই। বাংলাদেশের বারবার আবেদনের পরেও যেখানে নরেন্দ্র মোদী কোনো ধরনের কোনো সাড়া দিচ্ছিলেন না বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে কার আঙুলের ইশারায় অথবা কোন তৃতীয় শক্তির প্রভাবে তিনি বৈঠকে বসলেন? আরেকটি প্রশ্ন নানানভাবে উত্থাপিত হচ্ছে, নানানভাবে আলোচনা এসেছে যে এই বৈঠকের পর কি আওয়ামী শিবির বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ? বাংলা ভাগের দাবি উঠেছে, বাংলাদেশ ভাগের দাবি উঠেছে, ভেঙে টুকরো টুকরো করে দাও, না রায়গা বাঁশ না বাজেগি বাঁশরি। কেননা আমরা চাই শেখ হাসিনা শতায়ু হন। সম্মানিত দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আজকের ভিডিওটা মূল কোন বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, কোন বিষয়টা চিহ্নিত করা হয়েছে। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। বৈঠকটা যে হবে তা এক সপ্তাহ আগেও কিন্তু টের পাওয়া যাচ্ছিল না। 21 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র মিস্টার জয়সওয়াল কিন্তু বলেছিলেন যে এ ধরনের কোনো মিটিংয়ের ব্যাপারে তার কাছে কোনো আপডেট নেই। কূটনৈতিক ভাষা এভাবেই বলে যে আমার কাছে কোনো আপডেট নেই। তারপরে এক সপ্তাহ পার হয়ে গেছে, কোনো নতুন আপডেট পাওয়া যায়নি। বাংলাদেশ যে বৈঠক করার জন্য চেষ্টা করছে সেটা আমরা জানি। আমাদের পত্রপত্রিকা, আমাদের কূটনীতিবিদরাও বহুবার বলেছেন তারা চেষ্টা করছিলেন একটা বৈঠক যাতে হয়। বৈঠক একটা প্রয়োজন ছিল, কিন্তু প্রয়োজন ছিল এই কারণে যে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন সরকারের প্রায় 8 মাস। এই 8 মাসে দুটো প্রতিবেশী রাষ্ট্র ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একবারের জন্য কোনো বৈঠক হয়নি। বরঞ্চ আমরা দেখেছি যে নববর্ষে, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এসেছে 27 দিন পর। ঈদের শুভেচ্ছা অবশ্য সঙ্গে সঙ্গে পেয়েছি আমরা। তো এগুলো থেকে বোঝা যাচ্ছিল যে শুরুতে যতটা তারা আমাদের ব্যাপারে শক্ত মনোভাব নিয়েছিল, বোধহয় কিছুটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার পিছনে কী কারণ থাকতে পারে? চীনের সফর, এটা হতে পারে, হয়তো এটা একটা প্রেশার ছিল। অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে আলাপ করেছেন, এটাও একটা প্রেশার হতে পারে। হয়তো মোদি ভেবেছে যে তাহলে কি বাংলাদেশ তার হাত থেকে চলে যাচ্ছে কিনা, চীন অথবা পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা, এই ঝুঁকিটা তারা নেবে কিনা, এটাও হতে পারে। কেন ঝুঁকিটা নেবে, ঝুঁকির বিনিময়ে তারা কী পাবে, হয়তো এটাও তারা চিন্তা করেছে। হয়তো হাসিনার জন্য এত বড় ঝুঁকি না তাদের জন্য এখন আর লাভজনক হবে কিনা তাদের চিন্তা, হয়তো এটাও থাকতে পারে। আমি জানি না কী ছিল, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের মতো মানুষের মনে আসে। যে যেখানে গত 7 দিনে একটা কথাও হলো না। এমনকি আপনারা দেখবেন, নিশ্চয়ই যে ছবি দেখেছেন আপনারা, যে ব্যাংকক যাওয়ার পর 3 তারিখে মানে 3 এপ্রিল যখন নাকি নৈশভোজ হয়, সেখানে মোদি এবং ডক্টর ইউনূস কিন্তু পাশাপাশি বসেছিলেন। কিন্তু পাশাপাশি বসলেও, দুজন লোক পাশাপাশি বসলে তাদের যেমন মুখের ভাব থাকে, পরস্পরের দিকে একটা আন্তরিকতার ভাব, তা কিন্তু দেখা যায়নি। বরং দুজনেই মুখ চোখ একদম শক্ত করে বসেছিলেন। এই কদিন আগে ফেব্রুয়ারি মাসের শেষে যখন সেনাপ্রধান কড়া গলায় বললেন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না, সেদিন থেকে যখন বললেন যে এনাফ ইজ এনাফ, যখন বললেন যথেষ্ট হয়েছে, সেদিন থেকে হাওয়া কি গরম হয়নি? নিশ্চয়ই হয়েছে, আপনি বলতে বাধ্য। তারপর ধরুন ওই 21, 22, 23 মার্চে সেনাবাহিনীর একের পর এক বৈঠক, রাস্তায় সেনার নেমে আসা, এমনকি কিছু জায়গায় সাজোয়া গাড়ি পর্যন্ত নেমে এসেছিল। এইসব ঘটনা দেখে
আপনার কি মনে হয়নি বড় কিছু একটা ঘটতে চলেছে দেশে? বলুন, মনে হয়নি? মনে হয়নি কি যে ২৬ তারিখে চীনে গিয়ে আর ফিরবেন না ইউনূস সাহেব? শুধু ইউনূস সাহেবের বিরোধীরা নয়, তার সমর্থকরাও কিন্তু মুষড়ে পড়েছিলেন। কিন্তু শেষ হতে গিয়েও শেষ হলো না। কেন শেষ হলো না? কারণ আমেরিকার ট্রাম্প প্রশাসন আবার নতুন খেলায় নেমে পড়ল। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যে বৈঠক হয়ে গেলেন মিস্টার নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, বলা হচ্ছে এটি সাইডলাইন বৈঠক, কিন্তু সাইডলাইন বৈঠকের চাইতেও এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এটি এই সময়ের মধ্যে, সাম্প্রতিক সময়ের মধ্যে যে কতগুলো রাজনৈতিক বৈঠক হয়েছে সারা দুনিয়াতে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি বৈঠক। আমরা জানি ক্ষমতা লাভের পর মিস্টার জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প তারা বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে খুবই উত্তপ্ত এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবং সেই বৈঠকে এমন ঘটনা ঘটেছে যার ফলে হোয়াইট হাউস থেকে রীতিমতো জেলেনস্কিকে বের করে দেওয়া হয়েছে বা তাকে চলে যেতে বলা হয়েছে। এটি আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি। আবার আমন্ত্রিত অতিথি হয়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে জেলেনস্কি যে অপ্রিয় কথাগুলো বলেছেন নির্লিপ্তভাবে, এরকম ঘটনা কূটনৈতিক অঙ্গনে দেখা যায়নি। তো মিস্টার জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক বা আমেরিকার সঙ্গে যাকে বলা হয় ইউক্রেনের যে সম্পর্ক এই মুহূর্তে এখনও যেটা রয়েছে, তার প্রেক্ষিতে এটা হতে পারে না। রাজনৈতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে যদি বিপর্যস্তকর যদি কোনো বৈঠক এই গত শতাব্দীতে হয়ে থাকে, সেরকম একটি বৈঠক হলো এই বৈঠক। এমনকি আগামীতে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আয়াতুল্লাহ রুহুল খামেনির ছেলে, এখন যিনি আছেন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, কিংবা মিস্টার পেজেশকিয়ান, যিনি এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট, তার সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়, ওই বৈঠক নিয়ে দুটো দেশের জনগণের মধ্যে যে আবেগ উত্তেজনা কাজ করবে, মিডিয়াগুলো যেভাবে অ্যালার্ট থাকবে, তদ্রূপ আমরা ক্ষুদ্র পরিসর ছোট দেশ, কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠক নিয়ে আমরাও এইভাবে উদ্গ্রীব ছিলাম। কেউ সমালোচনা করার জন্য, কেউ আলোচনা করার জন্য, কেউ আশাবাদ ব্যক্ত করার জন্য, কিংবা কেউ হতাশাগ্রস্ত হওয়ার জন্য। তো এই মিটিংয়ে অতি আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা খুব দুর্বল ভেবেছিলাম, খুব অসহায় ভেবেছিলাম, তাকে রাজনীতিতে অপরিপক্ক ভেবেছিলাম, তাদের জন্য এই বৈঠকটি একটা রীতিমতো চপেটাঘাত। তিনি বৈঠক করেছেন শত অনিশ্চয়তা থাকা সত্ত্বেও। ভারতের পক্ষ থেকে শতভাগ নেতিবাচক মনোভাব প্রদর্শন করা হয়েছে, তারপরেও এই বৈঠক হয়েছে এবং বৈঠকের যে দৃশ্য আমরা দেখেছি এবং বৈঠকের যে ঘটনাগুলো ঘটেছে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সব কিছুই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তারপরে বেশ কয়েকদিন কেটে গেল, এখন নানানভাবে দুটি প্রশ্ন সামনে আসছে। একটি হচ্ছে বাংলাদেশের বারবার আবেদনের পরেও যেখানে নরেন্দ্র মোদী কোনো ধরনের কোনো সাড়া দিচ্ছিলেন না বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে কার আঙুলের ইশারায় অথবা কোন তৃতীয় শক্তির প্রভাবে তিনি বৈঠকে বসলেন? আরেকটি প্রশ্ন নানানভাবে উত্থাপিত হচ্ছে, নানানভাবে আলোচনা এসেছে যে এই বৈঠকের পর কি আওয়ামী শিবির বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ? এরকম প্রশ্ন বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে। যেমন মানবজীবন পত্রিকায় আজ যে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, তার শিরোনামই হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী শিবির প্রচণ্ডভাবে হতাশ। আসলে কি তাই? সে বিষয়ে পরে আসছি। তার আগে আমরা একটু ওই প্রশ্নটা নিয়ে আলোচনা করি যে কোন তৃতীয় পক্ষের শক্তি তাদের মধ্যকার এই বৈঠক অনুষ্ঠানের মূল ভূমিকাটি পালন করলো। যখন বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও, বারবার আবেদন সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া মিলছে না এই ধরনের কোনো বৈঠকে, এমনকি নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে যাওয়ার দিন বৃহস্পতিবার সকালে তিনি যে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টে তার যে সফরসূচি ছিল তাতেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো কিছুই উল্লেখ ছিল না। তো সেই জায়গা থেকে হঠাৎ করে কেন, কিভাবে এই বৈঠকটির আয়োজন করা হলো এবং যেই বৈঠকটি সম্বন্ধে কোনো পক্ষই কোনোভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না বৈঠক অনুষ্ঠানের খানিকক্ষণ আগ পর্যন্ত। এবং যেটি শোনা যায় যে এই বৈঠক অনুষ্ঠানের পিছনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা অন্যতম ভূমিকা পালন করেছেন, যদিও সেটিও সবার কাছে খুব গ্রহণযোগ্য কোনো কিছু না। প্রণয় ভার্মা কি বলেছিলেন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অথবা ভারতের সরকারের উচ্চ কর্তৃপক্ষের কাছে যে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, যেখানে বাংলাদেশ সরকার পক্ষ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে সেখানে অল্প সময়ের জন্য একটা বৈঠক অনুষ্ঠিত হোক। নইলে কি হতে পারে, পাকিস্তানের মতন হতে পারে, পাকিস্তানের মতো পরিবেশ সৃষ্টি হতে পারে। যেভাবে বাংলাদেশের মানুষ দিনে দিনে ভারত বিরোধী, প্রচণ্ডভাবে ভারত বিরোধী হয়ে উঠছে, তাতে খানিকটা বরফ গলানো প্রয়োজন। কিন্তু যেটি জানা যাচ্ছে যে না, শুধু প্রণয় ভার্মার রিকোয়েস্টের ভিত্তিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়নি, এর পিছনে আরও বড় কোনো শক্তি রয়েছে। এই যে বড় কোনো শক্তি রয়েছে, এটির সঙ্গে আমরা রিলেট করতে পারি কদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের সুযোগ তৈরি হচ্ছে এ ধরনের যে একটি রিপোর্ট প্রকাশ হলো, তার সঙ্গে আমরা এটি রিলেট করতে পারি। আমি ভারত কেন বারবার মাথা গলাতে যাবে, প্রশ্নটা হচ্ছে সেখানে। বা আর চারটে দেশ যেমন মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, নেপাল আছে, তাদের সঙ্গে যেরকম সম্পর্ক, ভারতের সঙ্গে বাংলাদেশের ওই রকম সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, অর্থনৈতিক সম্পর্ক থাকবে, টাকা দাও মাল নাও, যেগুলো যা আছে সব দেশের সঙ্গে যা চলে। এই কথায় কথায় ভারত আর নিজেকে ঠকাবে না, নিজের বর্ডারটি সিল করে দেবে, কিছু হিন্দু এলাকা ভেঙে নিয়ে, কোন কোন এলাকা আমি তা বলবো না, সেনাবাহিনীর একটা প্রপোজাল আছে, মানে তারা একটা প্রপোজাল দিয়েছে কিভাবে এটাকে ভাগ করা যায়, ভেঙে একটা নতুন বাংলাদেশ ভূখণ্ডকে তৈরি করে ছেড়ে দাও। এবার ওদের মেয়াও ওরা সামলা, ওদের পাঠা লেজে কাটবে না মাথায় কাটবে, ওরা বুঝে নেবে, ভারত দেয়াল তুলে দেবে, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানির মতো মর্গে যায়। এবার তোরা এই জায়গায় নিয়ে গিয়ে আপনারা ফেলেছেন, আমার কথা নয়, এটা হচ্ছে কাগজে যেটা বেরিয়েছে আমাদের এখানে। প্রথম বলছি জয়শঙ্করের ছাড়টা, জয়শঙ্কর যেটা ছাড় দিয়েছেন আমাদের ইউনুস মিয়াকে, বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূল রেখা 7 সিস্টার্স নিয়ে ইউনুসের মন্তব্যের পাল্টা বাউন্ডারি হাঁকালেন জয়শঙ্কর 3 এপ্রিল 2025। চীনে গিয়ে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তা নিয়ে সদ্য ঢাকা ছাপাই দিয়েছে। এদিকে ইউনুসের সেই মন্তব্যের পাল্টা হিসেবে কৌশলী মেজাজে জোরালো জবাব দিয়েছে দিল্লি। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের তিনি 7 সিস্টার নিয়ে বক্তব্য পেশ করেছেন। বিমস্টেক ঘিরে জয়শঙ্করের সেই বার্তা ভারত বাংলাদেশ কূটনীতিতে বেশ তাৎপর্য বলে মনে করা হচ্ছে। ব্যাংককে রয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপারেশন, যেটা বিমস্টেক, সেই সম্মেলনে যোগ দিতে ব্যাংকক রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে থাকতে চলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই দুই দেশ রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। এদিকে সদ্য চীন সফরে গিয়েছিলেন ইউনুস, সেখানে গিয়ে বাংলাদেশের ব্যবসায়িক আলোচনায় একটি মন্তব্য করেন, যে মন্তব্যে তিনি দাবি করেন ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য স্থলভাগ বেষ্টিত, ফলত এলাকার সাগর পর্যন্ত যাওয়ার রাস্তা তাদের নেই। এমনই দাবি করে তিনি চীনের কাছে বলেন এলাকায় বাংলাদেশে একমাত্র সাগরের অভিভাবক। ঢাকার দাবি তাদের প্রধান উপদেষ্টা সৎ উদ্দেশ্যে কথা বলেছেন। ঢাকার তরফে ডক্টর খলিলুর রহমান বলেন এখন যদি এর কেউ অন্য ব্যাখ্যা দেন তাহলে কিছু করার নেই। তাই এখানে জয়শঙ্করজি বলেছেন বঙ্গোপসাগর আমাদের দীর্ঘতম উপকূল রেখা, 6500 কিলোমিটার আমাদের যে উপকূল রেখা, সে জায়গায় বাংলাদেশের কতটুকু আছে সেটা আপনারা জানেন, আপনারা বলতে পারবেন।